হ্যাঁ, তালুগুলো করতে হয়, কাপড় মারতে হবে। আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন, দেখে তাকে একজন অত্যন্ত দক্ষ মৃৎশিল্পী বলে আপনাদের নিশ্চয়ই মনে হবে, কারণ এই সমস্ত মূর্তিটা তিনি এক হাতে তৈরি করেছেন। কিন্তু তাঁর একটা আলাদা পরিচয় আছে। তিনি একজন চিকিৎসক। শুধু তাই নয়, তিনি ডাক্তারি কলেজের সহকারী অধ্যাপকও বটে। তো আমরা তাকে আমাদের মধ্যে পেয়েছি। তা ডাক্তারবাবু, একটু সময় হবে আপনার? হ্যাঁ, বলুন। হ্যাঁ। আচ্ছা বলুন। ডাক্তারবাবু, একটু আমাদেরকে বলবেন যে আপনি যে নিজে হাতে এই মূর্তি তৈরি করছেন, কত বছর ধরে এই কাজটা করছেন? এটা প্রায় নয় নয় করে 44 বছর হয়ে গেল আর কি। এত বছর! হ্যাঁ, এ তো অনেক দিনের এক্সপিরিয়েন্স। তো একটু হ্যাঁ, আমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন? হ্যাঁ, এটা আমি যখন খুবই ছোট আর কি, তখন আমার এই দাদাদের দাদা দিদি যারা ছিলেন আর কি, তাদের হাত ধরে এই বানানো শেখা আর কি, মানে বানানো আর কি, আচ্ছা শেখা নয়, শিখিনি সেভাবে কোথাও, আমি কোনোদিন শিখিনি। আচ্ছা মানে দেখে দেখে করার চেষ্টা করেছি, আচ্ছা। সেই তারই এখনো প্রতিফলন আর কি। সে তো আমরা যে দেখতেই পাচ্ছি। যে দেখে সারাদিন, আমি যখন স্কুলে পড়তাম, আমি ছোটবেলায় কানাইলাল বিদ্যা মন্দিরে পড়তাম, আচ্ছা তখন আমাদের এখানে পাশেই বাড়ি থেকে যাবার সময় স্কুলে যেদিনকে যেদিনকে আমার রিক্সা আসতো না আর কি, স্কুলে সেদিনকে বাসে করে যেতে হতো, আচ্ছা তখন ওইখানে কয়েকটি মাটির মূর্তির গোলা ছিল, সেখানে বসে বসে দেখতাম। আচ্ছা মা কান ধরে বাড়ি নিয়ে আসতো আর কি, মানে আচ্ছা সারাদিন আচ্ছা। সন্ধ্যাবেলাটা ওইখানেই ওদের সঙ্গে ওখানেই কাটিয়ে ফেলতাম মাঝে মাঝে। একটা ইটের উপর ধরে ছোটবেলায় ব্যাগটা নিয়ে আচ্ছা, ওখানে বসে বসে কিভাবে ঠাকুর বানিয়ে দেখতাম মানে ছোট বয়স থেকে এটা ছোট অত্যন্ত বয়স থেকে। আগ্রহ হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আচ্ছা এখানে যেখানে জগদ্ধাত্রী পুজো হতো ছোটবেলা থেকে, সেই আমরা কি করতাম, যে এবছর যে জগদ্ধাত্রী পুজোটা হতো, তার যে সাজগুলো ঠাকুর ভাসান হয়ে যাওয়ার পরে, হুম, সেগুলো আমি খুলে খুলে নিয়ে চলে আসতাম আচ্ছা আমার পরবর্তীকাল বছরের পুজোর জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবং সেইভাবেই পুজো হতো, পুজো করতাম, এক একবার এক এক রকম ভাবে হতো। আচ্ছা। ঠিক আছে, এবং আমার সঙ্গে আমার যে যে একান্ত সহযোগিতা করতো আমার দিদি ছোটদি, সে আর নেই। সে গত হয়েছে 2021 সালে, আচ্ছা তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। কিন্তু আমার পিঠে পিঠে আমার থেকে 4 বছরের বড় ছিল। হুম, হুম, আহ, তাকে নিয়ে মানে পরবর্তীকালে সবসময় আমার কি লাগবে, আমি কিভাবে মাটি মাখবো, আমার কোথায় কি এ, দরকার আছে, ঠিক আছে, সে অভাবটা এখন ফিল করি। এখন কিছুটা আচ্ছা বাড়িতে আমার ভাইপো আছে, আমার ওয়াইফ আছে, তারা আচ্ছা ছোটদা আছে, তারা সেসব সব মেকআপ করার চেষ্টা করেন। কিন্তু সবাই প্রফেশনাল ব্যস্ত, দিদি বাড়িতেই থাকতো, বাড়িটাকে টোটাল মেনটেনেন্স থেকে শুরু করে সবকিছুই। ইভেন কেউ যদি বাড়িতে আসতো, তার আতিথেয়তা, এই যে পুজোর সময় যারা আসতো, তাদের পুরো ব্যাপারটাই দিদি দেখতো। এখন আচ্ছা আচ্ছা। বাড়িতে যাক, এটা আমার অত্যন্ত ওয়াইফ। দুঃখজনক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তবুও যে আপনি ব্যাপারটাকে এখনো কন্টিনিউ করছেন, আপনার এত হুম। ব্যস্ততার মধ্যেও, এটা না, কিন্তু অত্যন্ত এটা তো প্যাশন, প্যাশন হ্যাঁ থেকেই অবশ্যই। করছি। এবং এটা এটা এর মধ্যে একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, আমি নিশ্চয়ই। যেন এটা করতে পারলে যেন ভালো থাকি, এই জায়গাটা থেকেই আহ, শত ব্যস্ততার মধ্যেও থাকা। আর এই সময় বাড়িতে আমাদের যে ছোটদা বা ছোটদা, মানে আমার মেজ বৌদি যিনি আছেন, আচ্ছা তারা বিভিন্নভাবে সহায়তা করে আর কি।
আমার মেয়ে তো এখন নেই এখানে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। সেও বিভিন্নভাবে কিভাবে আরো ডেকোরেটিভ করা যায়, ঠিক আছে, সেগুলো আচ্ছা, নিয়ে আমরা একটা মাঝে মাঝে প্ল্যান করি, ঠিক আছে। তো মোটামুটি আপনি কতদিন আগে থেকে মূর্তি তৈরি আরম্ভ করেন? এটা সাধারণত ডিপেন্ড করে কিরকম মূর্তি করবে এবং কিরকম সময় আছে তার উপর থেকে, কারণ মাটি পাওয়াটা খুব সমস্যার। তো যাই হোক, আমার এখন দুজন, আমি 2 থেকে 3 জন যারা আছে আর কি আমার খুব পরিচিত, তারা খুব পরিচিত, তো তারা মৃৎশিল্পী, আচ্ছা, তাদের সঙ্গে সঙ্গে থেকে দেখে তারা আমাকে এখন মাটিগুলো জোগাড় করে দেয়, নালে মাটি পাওয়াটা হচ্ছে আহ, সত্যি সে তো সমস্যা অত্যন্ত হতো, কঠিন জিনিস। কঠিন হতো। কারণ এই বেলে মাটি থেকে শুরু করে এঁটেল মাটি আমার এই খুঁজে খুঁজে আনাটা এখন হুম, সম্ভব হতো না, না না, এটা এত আগে ব্যস্ততার মধ্যে এটা সহজ কাজ নয়। দিদি করে দিত। সেই জন্য আমি মাটি অনেক কিনেও রেখেছি বাড়িতে, ওই কোনাটার প্রায় আগের বছরে প্রায় 10-15 হাজার টাকার মাটি আমি কিনেছি, এবং ওটা ওরাই ব্যবস্থা করে দিয়েছিল, নালে তো মাটির পাওয়া যেত না। এবার ছোট ছোট করে করা, এবং সেই জন্য অ্যাজ পার অ্যাভেলেবিলিটি, খড়, ঠিক আছে, আচ্ছা, থেকে শুরু করে সবকিছু কিভাবে অ্যাভেলেবেল হয়, কারণ এগুলো তো পাওয়া, আমি তো যখন যখন ঠাকুর বানাতে শুরু করবো হয়তো বিকেলের দিকে, হুম, বিকেলের দিকে তো খড় আর কোথাও পাওয়া যায় না, আমাকে খড় কিনতে হলে সকালের দিকেই ব্যবস্থা করতে হবে। মানে অনেকগুলো মানে স্ট্রিট বিটস আছে, সেগুলোকে এখন আমি মানে রিয়েলাইজ করতে শিখেছি, এবং সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা করি আর কি। এবং আবার যদি খুব বেশি আগে ঠাকুর বানিয়ে রেখে দিই, তখন ঠাকুর খড়টা হয়তো উম, বৃষ্টি হলো, ইয়ে হলো, সেটাকে প্রোটেক্ট আচ্ছা, করার ব্যবস্থা, আচ্ছা, সেটাও খুব সমস্যাজনক। না এসব ব্যাপারে অনেক কিছু অভিজ্ঞতা প্রয়োজন হয় সেটা। হ্যাঁ, সেগুলো আস্তে 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 যত দিন যাচ্ছে তত মানে হ্যাঁ, শিখছি। চলে এসো, তুমি এর পাশে চলে এসো, চলে এসো, চলে এসো, এসো না, এত না। চলছে দিনে দিনে এরকম ভাবে, চলুক, যতদিন পারি সে ততদিন। না উম, অবশ্যই। উম, আর উম, মানে আপনার এই ঠাকুর তৈরি এবং তারপরে যে পুজো, উম। এই এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করেন, প্রতি বছর আপনি কেমন ফিল করেন যে এত ব্যস্ততার মধ্যে আপনি নিজে হাতে তৈরি এটা করছেন? একটা একটা মানে অদ্ভুত একটা ফিলিংস, মানে এই ফিলিংসটা কিন্তু মুখে বা ভাষায় বোঝানোটা খুব শক্ত, ঠিক আছে। একটা খুব ভালো লাগা কাজ করে, ঠিক আছে। একটা প্রথমে একটা ভালোবাসা, তার সঙ্গে একটা ভালো লাগা, দুটো মিক্সড, এবং আহ, এই ভালো লাগা ভালোবাসা দুটো, এই দুটো যে জুড়ি, সেটা কিন্তু বাড়ির লোকেদের সম্পূর্ণ সাপোর্টটা পাই বলেই কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আমার মানে মিসেস যিনি আছেন, সে খুব ভালো মানে গান প্র্যাকটিস, মানে গানের জন্য রেওয়াজ করে, গান প্র্যাকটিস করে। আচ্ছা, সেও কিন্তু এসে এসে বাড়িতে আমি কখন কতটা করছি, কি করছি, সে আচ্ছা, দেখে, বসে বসে দেখে যায়, এবং সেও বলে এই জায়গাটা আর একটু এরকম হলে ভালো হতো। অর্থাৎ একটা সম্মিলিত প্রতিফলন হয়তো এর মধ্যে থাকে আর কি। হ্যাঁ। তো আমি বলতে পারি আমি শিখছি, আমি এখনো যারা যারা আছে, আমি মূর্তি ওদের কাছে গিয়ে বসে থাকে, দেখে দেখে শেখা করি, আরো আরো নিখুঁত, আরো নিখুঁত, আরো অ্যানাটমি গুলোকে আরো ভালো করে তুলে আচ্ছা। তুলে তারা, এটাই হচ্ছে মানে উদ্দেশ্য আর কি। মানে আপনি যে এতদিন ধরে কাজটা করেন, শেষে যখন এবার পুজো আরম্ভ হয়, হুম, মূর্তি সম্পূর্ণ হয়ে হুম, যায়, হুম। মানে তখন আপনার ফিলিংসটা কেমন হয় যখন পুজো আরম্ভ হলো? যে প্রতি বছরই কি একই রকম হয়, নাকি না, আবার নতুন করে আপনি ভাবেন যে উম, বোধহয় আরো আরো ভালো কিছু করা যেত? হ্যাঁ, মানে কখনোই, মানে বানাবার পরে কখনোই মনে হয় না যে এটা স্যাটিসফ্যাক্টরি হয়েছে, ঠিক আছে। মানে হ্যাঁ, এইটা এটা অত্যন্ত হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, কিন্তু যখন পুজোটা শুরু হয় তখন কিন্তু আর স্যাটিসফ্যাকশন বা ইয়ে ওটা থাকে না, তখন কিন্তু সেই তখন একদম পুরো টোটাল ব্যাপারটাই হচ্ছে অন্যদিকে অন্যরকম, মন চলে অন্যরকম যায় হয়, সম্পূর্ণ পুজোর অন্যরকমই হয়ে দিকে, গেছে, হ্যাঁ, তখন যাতে কিন্তু সম্পূর্ণ অন্যরকম। পুজো সম্পূর্ণ তখন ভালোভাবে মনে হয়। হচ্ছে যে আমার তখন মনে হতো দিস ইজ দ্য বেস্ট, আচ্ছা, ঠিক আছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং আহ, এখানেও তো মানে জগত্তী পুজোর জন্য চন্দননগরটা বিখ্যাত। সেখানে যত মূর্তি দেখি না কেন, হয়তো নিয়ে বেরোতে হয় কাউকে বাড়িতে যখন গেস্ট আসে, তখন সবসময় মনে হয়েছে যে আমাদেরটাই মানে সব থেকে ভালো হয়েছে। এবার তো মানে একটা কম্পিটিশন হয়েছে, তাতেও প্রতিযোগিতাতে নাম দিয়ে দিলাম, যে ঠিক আছে দেখা আচ্ছা। যাক না কি না না, হয়। সে তো বটেই। এটা অত্যন্ত হুম, হুম, ভালো সংবাদ যে আপনি হুম, এমন একটা কাজ করেছেন। হুম। তো আসলে বহু মানুষ কিন্তু এইগুলো জানে না যে মানুষ কিভাবে এই যে এত ধরনের কাজ করতে পারে, সেগুলি আমরা হ্যাঁ, অনেকে আসলে জানি না। ভালো থাকা আসলে একটা জিনিস আছে না, আপনি যদি ভালো থাকেন, হ্যাঁ, তবে কিন্তু পাশের লোকটা ভালো থাকবে, এবং পাশের লোকটা ভালো থাকলে আপনি ভালো থাকবেন। অর্থাৎ দিস ইজ ভাইস ভার্সা। অর্থাৎ নিজেকে ভালো রাখতে গেলে নিজের
তবে কিন্তু নিজের ভালো লাগাটাকে কিন্তু সবসময় কাজে লাগাতে হয়, সেটাকে আমি লাগাবার চেষ্টা করি। ঠিক আচ্ছা। আছে। আর তাহলে কি হবে, অপরের ভালো লাগাটাকে প্রপারলি রেসপেক্ট দেওয়া যাবে। যদি আপনি নিজের ভালো লাগাটাকে কখনো রেসপেক্ট না দেন, তাহলে কিন্তু অপরের ভালো লাগাটাকে রেসপেক্ট দিতে পারবেন না। তাহলেই কিন্তু একটা দিনের শেষে কিন্তু একটা নিজের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হবে, এবং তার থেকেই কিন্তু বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ডিপ্রেশন থেকে শুরু করে সবকিছু তৈরি হয়। এবং ঝগড়াঝান্তি, অশান্তি এগুলো তৈরি হয়। অবশ্যই। এগুলোকে কাটাতে গেলে কিন্তু নিজেকে ভালো থাকতে হবে। তা আপনারা ডাক্তারবাবু উপদেশ শুনছেন, এবং উনি কেবল তার ডাক্তারি পরামর্শ দিচ্ছেন না, হুম। তিনি অন্য পরামর্শও দিচ্ছেন। এবং যারা বিন্দুমাত্র এই বিষয়ে সংবাদ রাখেন তারা জানেন যে একজন ডাক্তারের কি বিপুল ব্যস্ততা থাকে সকাল থেকে রাত অবধি। তা সত্ত্বেও উনি যে এই ধরনের কাজ করছেন তার প্রেরণার কথা তিনি কিন্তু নিজেই বললেন যে কেন তিনি এই কাজটা করতে পারেন, তার প্রেরণা কি। তো যা হোক, আমরা ডাক্তারবাবুর কাছে আবার পরে ফিরে আসবো, ডাক্তারবাবুর সঙ্গে আবার আলাপ করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আজ আমরা আবার ফিরে এলাম ডাক্তারবাবুর অলক সামান্য শিল্পী সত্তা প্রকাশের পরবর্তী পর্যায় আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন ডাক্তারবাবু কেমন সুন্দরভাবে মূর্তিটার কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন। কি দক্ষ হাতে কাজটা তিনি করেছেন। তা আপনারা দেখুন ডাক্তারবাবু কেমন ভাবে কাজটা করছেন, অত্যন্ত সুদক্ষ হাতে। এই ফাটা যেগুলো আছে না, সেগুলো যদি ঠিক মতো রিপেয়ার না করি, তাহলে এই এগুলো ফিনিশিংটা আসবে না। এখন বুঝতেই পারছেন কি কঠিন এই কাজ। এগুলো খুব ধৈর্যের কাজ, যে ধৈর্য নিয়ে নিয়ে করতে হয়। মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু রয়েছে প্যাশন। অবশ্যই। আরো ভালো, আরো ভালো। আপনারা শুধু দেখুন যে কত সূক্ষ্মভাবে এই কাজগুলো করতে হয়, না হলে আপনারা প্রতিমা যখন সম্পূর্ণ হয়ে যায় তখন প্রতিমার সম্পূর্ণতম রূপটাই দেখেন, কিন্তু তার আগে যে কি বিপুল পরিশ্রম দিতে হয় সেইটা আপনারা কিছুটা দেখতে পাবেন। তা ডাক্তারবাবু, এটা কি ডোমেটের কাজ হচ্ছে? হ্যাঁ, এটা ফাইনাল কাজ, এখন কাজ করছি। আচ্ছা। এর উপরে আমি কাপড় আছে, সেই কাপড়গুলো মারবো যাতে ফাটাগুলো আর না ফাটে, ফাটে। আচ্ছা। এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেনদেনিং, কারণ এত বড় একটা মূর্তি যাতে কোনোভাবেই কোনো না ফাটা, ফিনিশিংটা আরো প্রমিনেন্ট হয়, এবং ফেটে ফাটাগুলো যাতে প্রমিনেন্ট না হয়, এবং কোনো ভাঙাচোরা যাতে না বোঝা যায় আর হুম কি, হুম। সেগুলোকে এগুলো রিপেয়ার করছি। রিপেয়ার করার পর এরপরে আমি কাপড়গুলো মারবো এখানে। হুম। হুম। আপনারা দেখুন অত্যন্ত কঠিন এই মাথা লাগানোর কাজ, অত্যন্ত সুদক্ষ হাতে এই কাজ কিন্তু করতে হয়।
আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলুন, এই যে মূর্তির যখন মাথাটা লাগান, হুম। সেইটা কেমন ভাবে লাগানো হয়? এটা তো মাথা লাগানো অন্যবার আমি চেষ্টা করেছিলাম যে মাথাটা এখানে বানাবার জন্য হাতের মধ্যে। এবার আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাঁচের মাথা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু অন্যবার আমি নিজের হাতে তৈরি করারই চেষ্টা করি এবং করিও। হুম। এবছর যেহেতু একটু সময়ের একটু অভাব হয়ে গেছিল, আচ্ছা। সেই জন্য সার্চের উপর ডিপেন্ড করতে হয়েছে। আর তারপরে হঠাৎ করে বৃষ্টিও নেমে গেছে, হুম হুম। শুকোবে কিনা সেটা একটা আমার ডাউট ছিল। তাও এখন দেখতে পাচ্ছেন খুব ভালো করে শুকোয়নি আর কি। আচ্ছা। এটাকে ইয়ে করা হয়েছে। আর মাথা তো সাধারণত মানে যেরকম থাকে সেইভাবেই এই গলাগুলোকে বা ইয়েগুলোকে ফিনিশ করে, এখনো ফিনিশ করা হয়নি এটা। এটা আচ্ছা। যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে অনেক ফিনিশ করতে হবে এখনো পর্যন্ত। জাস্ট মাটিটা লাগিয়ে, মাটিটা নরম আছে, এই কিছুক্ষণ আগে লাগালাম। আচ্ছা। আহ, এটাকে একটু শক্ত হোক, তারপরে এটাকে মুখটাকে পুরো ফিনিশ করে দিয়ে পরিষ্কার পরিষ্কার করতে হবে। মানে এটা একটু অ্যাব্রাপ্টলি হ্যাপাজাটলি হয়ে আছে আর কি, সেটাকে মানে একটু এবড়ো খেবড়ো হয়ে আছে এবং ফিনিশিংটা নেই। এই ফিনিশিংটা কিছুক্ষণের মধ্যে আজকে একটু মাটিটা টানলে, ফ্যানটা চালিয়ে রেখেছিলাম ওই কারণে, ফ্যানটা দেখেছিলেন আর কি। হুম। ওটা যাতে শুকোতে শুকোতে পারে, প্রপারলি শুকোয়, তারপরে আমি ওটাকে ফিনিশ করব, কাপড় মারবো, ফাটা যাতে না ফাটে সেটাকে দেখবো। হাতগুলো দেখতে পাচ্ছেন, হাতগুলোকে ফিনিশ করতে হবে। আচ্ছা। আচ্ছা, এই দড়ি যেগুলো বাঁধা আছে এইগুলোর কারণটা কি একটু এইগুলো ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এইগুলো একটু হাতের অ্যালাইনমেন্ট গুলো, কারণ মাঝে আহ, অনেকবার বৃষ্টি হয়েছিল, খড় বাঁধার পরে, বৃষ্টি হওয়ার পরে আমি মাটি লাগাতে পারিনি প্রপারলি। আচ্ছা। তখন খাটটা একটু নরম হয়ে গেছে, নরম হয়ে যখন হাতগুলোর মানে অ্যালাইনমেন্ট থেকে শুরু করে বা একটু পজিশনাল চেঞ্জ হয়ে গেছিল, আচ্ছা। সেই পজিশনটাকে আবার ঠিক করার জন্য আমাকে হাতটাকে একটু দড়ি বেঁধে অ্যালাইন করতে হয়েছে। এবার এখানে এটা কেটে দেবো, কেটে দিয়ে এগুলো ফিনিশ করবো। আচ্ছা, এর পরের কাজই রং করা? এরপরে, হ্যাঁ, এরপরের কাজই রং করা। আজকের মধ্যে যদি আমি এটাকে পুরো কমপ্লিট করে ফেলতে পারি, আশা করি যে কাল পরশু থেকে হয়তো ইনিশিয়াল যে খড়িমাটি যেটা আছে, আচ্ছা। সেই খড়িমাটিটাকে আজকে আনতে যাবো, 9টা সাড়ে 9টার সময় খড়িমাটি আনতে যাবো। এনে সেটাকে ভেজাবো। এটা একটু একদিন ভিজিয়ে রাখার পরে কালকে বিকেলের দিকে বা রাতের দিকে বা পরশু দিন বিকেলের দিকে অত খড়িমাটি লাগিয়ে দেবো, দিয়ে রং করতে হয়তো হাফ বেলা লাগবে আর কি। আচ্ছা। আচ্ছা, একটা যে সিরিজ কাগজ রয়েছে সেটা কি কোনো কি কাজে আসে? এটা ওই যে ওই ফাইনার কাজগুলোকে করার জন্য, মানে আচ্ছা। কাজ করতে গিয়ে যদি কিছু মানে যদি মানে বেসিক্যালি সিরিজ কাগজ এগুলো লাগে হচ্ছে, সবাই ইউজ করে না। আমার আমি একটু খুঁতখুঁতে টাইপের, যে যতটা পারা যায় ওটাকে তার অবয়ব যেরকম থাকে সেগুলোকে ক্লিন, আচ্ছা। নিট অ্যান্ড ক্লিন কাজটা করার জন্যই আমি এই সিরিজ কাগজগুলো ইউজ করি। এবং সেটাও তো সূক্ষ্ম হাতের কাজ লাগে, কারণ হ্যাঁ, সিরিজ কাগজ একটু ঠিকভাবে না দিতে পারলে তো হ্যাঁ, হ্যাঁ, মাটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, সেটাকে যাতে না হয় সেটাকে আমরা দেখে দেখেই করবো আর কি, মানে সেইভাবেই করতে হয়। সেই জন্য সরু একবারে সুইচ কাগজ এবং হচ্ছে এই জল ভেজানো ন্যাকড়া এবং হ্যাঁ হ্যাঁ। জল ভেজানো তুলি, এটাকেও খুব ভালো কাজে লাগে। এটাকেও কতটা আমরা সূক্ষ্ম হাতে কাজগুলো করতে হয় সেটা বোঝাই যাচ্ছে, কারণ একটু যদি হাত বেঁকে চুরে যায় বা জোরে আসতে হয়ে যায়, তাহলে কিন্তু অন্তত মানে শিল্পী এবার এবার যেটা যেভাবে হয়েছে, কাজটা করছেন সেভাবে করতে পারবেন না। এইবার এইবার একটু ডিফারেন্ট লাগছে, কারণ আমি এবার একটু থিম নয়, ঠিক অন্যান্য ভাবে যে সাবেকি জগতে থাকে, আচ্ছা। ঠিক আছে, সেই সাজটা একটু অন্যরকম করার ইচ্ছা আছে, বা আচ্ছা। পিছনের চালচিত্রটা একটু অন্যরকম করার ইচ্ছা আছে। আচ্ছা। সেইভাবেই যিনি এই মানে বাস দিয়ে যে স্ট্রাকচারটা করবেন তাকে সেভাবে ইনস্ট্রাকশন, তাকে দুপুরবেলা এসে তাকে সেভাবে ইনস্ট্রাকশনটা দিলাম, আচ্ছা। যে অন্যরকম দেখতে, মানে জাস্ট এটা একটা পদ্ম ফুলের পাপড়ির মতো দেখাচ্ছে হ্যাঁ, সেটা তো দেখতেই এরকমই। পাচ্ছি। পিছন দিকেও একটা বড় পাপড়ির মতো একটা একটা পাপড়ি থাকবে, তার মধ্যে কিছু আচ্ছা। ফুল দিয়ে এরকম ভাবে সাজাবো। এবং সাজটাও পুরোটা আমাদের জয়ত্রী ঠাকুর চন্দননগরে যেমন হয় পুরোটা কভার থাকে সাজ দিয়ে, হ্যাঁ হ্যাঁ। এটা এবার কিন্তু আমি সাজটা শুনতো হাফ করব, পুরোটা ফুল যাতে কভার না হয়, কারণ ঠাকুরকে দেখা যায় না, মানে হাতি, সিংহে,
ফুল এগুলো কিন্তু যতক্ষণ আসছে দেখা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করব সেগুলো ক্যামেরায় ধরে রাখতে, হুম। কারণ আপনারা একটা নতুন ধরনের জগৎকে অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং আশা করি এর সম্পূর্ণতম রূপটাও আমরা আপনাদের দেখাতে পারবো। আপনারা এই যে কাপড় লাগানোটা দেখছেন, কি কারণেই কাপড় লাগানো হয় ডাক্তারবাবু তা তো আগেই ব্যাখ্যা করেছেন। অবশ্য আরও একটা কারণ আছে যেটা তিনি আমাদেরকে বলেছেন, যে এত বড় মূর্তি যখন তুলে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়, অর্থাৎ বিসর্জনের জন্য তোলা হয়, তখন যাতে মূর্তির কোনো অংশ ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এই কাপড় লাগাতে হয়, এবং বেশ দক্ষ হাতেই লাগাতে হয়, যাতে কোনো রকম মূর্তি ক্ষতিগ্রস্ত কখনোই না হয়। দেখুন, আপনারা দেখতে থাকুন কতটা সূক্ষ্মভাবে ডাক্তারবাবু কাজ করে চলেছেন, এবং একা হাতে। তিনি এই কাপড় লাগানোর কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন। আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি তার প্রধান কারণ হলো যে মূর্তির সামনে তো আপনারা দেখেন, কিন্তু পিছন দিকে কতটা কাজ করতে হয়, এবং এর পেছনে পরিশ্রমও যে কম নয়, এবং দক্ষতাও বিশেষ লাগে, এবং জ্ঞানও লাগে যে কিভাবে একটা মূর্তিকে সম্পূর্ণতম তর করে তোলা যায়, সেটা আপনারা দেখুন। সামনের দিকেও যে কোনো কোনো জায়গায় কাপড় লাগাতে হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এর কারণটা কিঞ্চিৎ ভিন্ন। মূর্তিটিকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তোলা, এবং যাতে মাটি ফেটে না যায় সেই দিকে লক্ষ্য রেখে এই কাজ করা হয়। আমরা চেষ্টা করছি মূর্তি তৈরির বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম পর্যায়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে, যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা পরিশ্রম, দক্ষতা, নিষ্ঠা এই পেছনে থাকে। রং করার আগে আসে খড়ি মাটি মাখার কাজ। এগুলো হচ্ছে তোর বলে হচ্ছে খড়ি মাটি। এই খড়ি মাটিটাকে প্রিপেয়ার করতে লাগবে। আচ্ছা, এটা রঙের ব্যাপারে কি কারণে কাজে লাগে এটা? এটা হচ্ছে, এটা বেসিক্যালি যেমন বাড়িতে যেমন প্রাইমার করা হয়, হুম। পেছনে এটা বেস করে নেওয়া হয়, আচ্ছা এটাও তাই। এটা প্রথম দিকে এটা রং করার আগে ঠাকুরের, কারণ লাইট কালার তো এগুলো, এটা বেসিক্যালি বেসটা করে নেওয়া হবে আর কি। আচ্ছা, মানে এটা দিলে কি একটা গ্লসি ভাব আসবে? না, আগে যেমন প্রাইমার যেমন লাগানো হয়, প্রাইমার যে কাজটা আছে, আচ্ছা এটা সেটি প্রাইমারের কাজটা আচ্ছা, করতে এর হবে। ওপরে রং করবে। হ্যাঁ, আগে এখন অনেকে, আমিও দু চারবার ইউজ করেছি সিনথেটিক কালার, যেগুলো এখন এশিয়ান পেন্টসে ব্যবহার করা হয়, আচ্ছা বাট দ্যাট ইজ হচ্ছে টোটালি সিনথেটিক। আচ্ছা ওটা কিন্তু, আর যেহেতু ঠাকুরটা ভাসানো হয়, ভাসান দেওয়া হয় পরবর্তীকালে গঙ্গায় বা ইয়েতে, যেখানেই দেয় ওখানে জলে ভাসান দেওয়া হয়, তো সেই যেহেতু সিনথেটিক কালার, সেটা কিন্তু পরিবেশের একটা দূষণ করে। আচ্ছা এই পরিবেশ দূষণটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের যে আগে যে ব্যবহার করা হতো খড়ি মাটি, এলা মাটি, সেই খড়ি মাটি এলা মাটি দিয়েই কিন্তু আমরা এখন আবার সেই কাজগুলো যাতে করা যায় সেই ব্যবস্থা, মানে সেটাই দেখছি আর কি। আচ্ছা আচ্ছা পরিবেশ দূষণটা বন্ধ করা যায়, নাহলে এই করতেই হতো না, জাস্ট ডাইরেক্ট এশিয়ান পেন্টস এর রং প্রাইমার কিনে নিয়ে এসে লাগিয়ে দিলে হতো। আমি লাগিয়েও ছিলাম দু একবার, আচ্ছা কিন্তু তারপর থেকে যখন জানতে পারলাম যে এগুলো কিন্তু পরিবেশের পক্ষে সুইটেবল নয়, হ্যাঁ, আচ্ছা। তখন থেকে কিন্তু আবার ডাক্তারবাবু পরিবেশ সচেতন হবে না, খুব স্বাভাবিক ব্যাপার। হুম।
খড়িমাটি ছাঁচার কাজটা কিন্তু সহজ নয়, বেশ সময় সাপেক্ষ কাজ। সময় ধরে করতে হয়, ধীরে ধীরে ছাঁচতে হয় এবং দক্ষতার সঙ্গে এই কাজটা করতে হয়। ডাক্তারবাবু দেখুন এটা নিজে হাতে করছেন, এটাও নিজে হাতেই করছেন। মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ। এইবার রঙের কাজ। এতক্ষণ যে খড়িমাটি মাখা হলো আপনারা দেখলেন, এইবার সেই খড়িমাটি মূর্তির গায়ে লাগানো এবং রং করার প্রক্রিয়া শুরু হবে। যেটা হাতে ছিল সেটাই লাগিয়ে দিলাম। আচ্ছা, এই পুরোটাই এইভাবে রং করা হবে তাই তো? হুম, এক একটা জায়গায় এক এক রকম ভাবে পড়বে। আচ্ছা। বিভিন্ন জায়গায় এইগুলো বেস, এটাও একটা বেস তৈরি করা হচ্ছে। হুম হুম। বেস তৈরি করে যাতে ইয়েটা না হয়, মানে হাতির দাঁত তো সুর তো সাধারণত সাদাই হয়। আচ্ছা আচ্ছা। হুম। এই জায়গাটা যেমন অন্য ডিফারেন্ট একটা কালার হবে। আচ্ছা। বেরিয়ে যাবে লাস্ট। এবার তুঁতে মিশ্রিত আঠা তৈরির কাজ। এই আঠা পাটের গায়ে লাগানো হয় এবং সেই পাট মূর্তির বিভিন্ন অংশের গায়ে লাগানো হয় যাতে একটা রিয়েলিস্টিক ভাব আসে। এই আঠা মেশানো পাট যে লাগানো হচ্ছে সেটার কাজ অনেকটাই হয়ে গেছে। এরপরে বিভিন্ন অংশে আবার রং করা হবে। আজকে আমরা ম্যাডামকেও সঙ্গে পেয়ে গেছি, তো এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য যিনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিতে পেরেছেন। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো আপনার কাছে আমরা জানতে চাই যে এই বাড়িতে যে পুজোটা হচ্ছে আপনি কিভাবে দেখেন? এত ব্যস্ততার মধ্যেও আপনাকে যে এই পুজোর মধ্যেও কিছুটা তো থাকতে হয়, তো আপনি কিভাবে এই পুজোর মধ্যে থাকেন একটু আমাদের জানাবেন? পুজো মানে তো সত্যি এটা পারিবারিক মিলন ক্ষেত্র শুধু নয়, মানে পাড়া প্রতিবেশী দূর দূরান্ত সব দিক থেকে। আর মা মঙ্গলমায়ের পুজো মানে তো সেটা
মানে সবার মঙ্গলের জন্য। তো সেক্ষেত্রে এই কটা দিন তখন মনে হয় সব ব্যস্ততা দূরে থাক, আচ্ছা। এই কদিন মায়ের পুজোতেই মেতে থাকি। আর শুধু এই কদিন না, মানে অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপূজার পর থেকেই, মানে দুর্গাপূজা থাকতে হ্যাঁ থাকতে জগদ্ধাত্রী পুজোর রেশ তো চলে আসে। হ্যাঁ হ্যাঁ। আর যেহেতু বাড়িতে মূর্তি হচ্ছে এবং সেটা উনি নিজে করেন, সেই জন্য স্বাভাবিকভাবে তখন আর মনে হয় না যে মানে অন্য কিছু, মানে এটার মধ্যেই তখন সবকিছু, এটাকে ঘিরেই সবকিছু, এই উৎসবকে ঘিরে, মায়ের পুজোকে ঘিরে সবকিছু। তা আপনি যখন প্রথম এই বিষয়টা দেখলেন এসে, যে এরকম মূর্তি ডাক্তারবাবু নিজে তৈরি করছেন, তখন আপনার কেমন লেগেছিল বিষয়টা? অ্যাকচুয়ালি আমি আগেই জানতাম, আচ্ছা। যেহেতু আমাদের আগে পূর্ব পরিচয় ছিল। আহ, তো মানে কিন্তু যখন আমার বিয়ে যে বছর হয় আর কি, মাঝে তো কয়েক বছর বাদ ছিল, কারণ ও পড়াশোনার হুম। জন্য আহ, 5-6 বছর গ্যাপ রাখতে হয়েছিল। তো যে বছর আমার বিয়ে হয় সেই বছর থেকেই, তার আগের সপ্তাহতেই জগদ্ধাত্রী পুজো ছিল। আচ্ছা। তো সেই বছর আমার আর দেখা হয়ে ওঠেনি। হুম। তখন আমার দিদি, মানে আমার ছোট ননদও হুম। ছিলেন, বেঁচে ছিলেন তখন। তো ওর দুই ভাই বোনে শুনেছি ওই মানে খুব সুন্দর ঠাকুর হয়েছিল, ঠাকুরটার নামও দিয়েছিল, যেহেতু রেড অ্যান্ড ব্লুতে ছিল, পেপসি ঠাকুর নাম দিয়েছিল, মানে যেহেতু আচ্ছা কম্বিনেশনটা ওরকম ছিল। আচ্ছা। তো সেটা আমার দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি কিভাবে করেছে। শুনতাম যে করে, করতে আচ্ছা। পারে। তারপরে 2001 সাল থেকে দেখা শুরু। আর মেনলি আর কি তখন আমার ভাইপো, মানে আচ্ছা। আমার জায়ের ছেলে সায়ন, তখন খুব ছোট, 7 বছর বয়স তখন। তো ওর উৎসাহ ছিল সবচাইতে বেশি আর কি, আচ্ছা। যে করতে হবে। ছোটবেলায় ওই নামাবলী গায়ে দিয়ে মানে পুজো করতো, এরকম আর কি ব্যাপার। তো ওর উৎসাহে মেনলি আবার নতুন করে আবার শুরু হয়, যে 5-6 বছর যে গ্যাপটা হয়ে আচ্ছা। গেছিল, আবার নতুন করে শুরু হয়। আমি বললাম যে ঠিক আছে, যখন এই 2000 সাল থেকে শুরু হয়েছে তাহলে হতে থাকুক। আবার নিশ্চয়ই। আবার যখন মানে আগে তো হতোই মাঝে 5-6 বছর, যার জন্য আমাদের 44 বছর হয়ে গেল পুজো। হ্যাঁ হ্যাঁ। কারণ বিপ্লবের যখন 5-6 বছর বয়স, তখন থেকে উনি করেন। হুম। এবং তার আগে আমি শুনেছি বড়দাও করতেন। আচ্ছা। এত বড় আকারে হয়তো হতো হুম। না, কিন্তু বড়দা, তার সাথে আমার শাশুড়ি মা, আচ্ছা। আমার যে ছোট ননদ, যে দিদি মারা হুম। গেছেন, উনি সবাই মিলে হতো এটা। তো এত বড় স্কেলে না হলেও হতো। হুম। তো সেই করতে করতে যতদিন ও যায়নি বাইরে, ততদিন এটা চলতে থাকতো। তারপরে মাঝে 5-6 বছর গ্যাপ হওয়ার পর আবার আমার যে বছর বিয়ে হয় সেই বছর থেকে এবার এটা চলছে। আচ্ছা। এবং প্রথমে শুরু হয় একটু ছোট সাইজ দিয়ে, মানে হুম। খুব একটা বেশি বড় না এরকম, কিন্তু পরে মায়ের ইচ্ছে হুম। অটোমেটিক্যালি বাড়তে থাকে। মানে দেখি হতে হতে, মানে যখন বাঁধা হচ্ছে, খড় বাঁধা হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখন আবার আমাদের কাঠামো চেঞ্জ করা হয়, কারণ একটু আচ্ছা। অসুবিধে হয়ে যায়, কারণ ঠাকুর বড় হয়ে যাচ্ছে, হুম। কাঠামো ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। একটু মানে সেফটি রিজনে তখন আবার আমরা নতুন করে আবার কাঠামো প্রস্তুত করা হয়। সেটা 4-5 বছর আগে। এবার তো এখন প্রমাণ চাইছে, এখন মানে যাতে না, মানে করতে গিয়ে মায়েরই ইচ্ছা, উনি আহ, মানে বড় আকারে আসুক। তো হচ্ছে, সবই যা হচ্ছে মায়ের ইচ্ছা, আমাদের এখানে কিছু না। উনি, ওনার পুজো আমরা করতে পারছি, এটাও ওনারই ইচ্ছা আমরা বলবো। আমি ভাবলাম সায়ন এসছে। না, আজকে মোটামুটি ফাইনাল এটা করে নেবো। হ্যাঁ, খাইতে দেবো তো। তো অনেক সময় অনেক রকম আমরা দেখি, মানে অনেক রকম হয়েছে আর কি, মানে হয়তো বা কোনো বছর আমি দেখলাম হয়তো, মানে জেনারেলি করার সময় আমরা থাকি আর কি। আর আমার হচ্ছে কাজ হচ্ছে মেনলি খুঁত ধরা, যে এটা আচ্ছা। কম হলো, এটা বেশি হলো, এটা বড় হলো, এটা ছোট হলো, এটা এই দিকটা ঠিক করো, ওই দিকটা, যেটা হয় একদম সামনে থেকে করতে গেলে তো অতটা পারসেপশনে অসুবিধা হয়, একটু ডিস্টেন্স থেকে সুবিধে হয়। তা আমি, আমার সহযোগিতা এইটুকু না, তারপরে যখন স্ট্রাকচার তৈরি হয়ে যায় তখন মাকে সাজানোর দায়িত্বটা আমার থাকে। তো আচ্ছা। শাড়ি পরানো, সাজানো, মায়ের মানে প্রতিমা রং করা, এইগুলো থাকে। কিন্তু যখন মাটির কাজ চলে তখন আমি সত্যি ওগুলো আমি পারি না, কিন্তু আমি ওই খুব ধরার জন্য আর কি বসে আচ্ছা। থাকি আর কি, যে এখানে তো
রং করার কাজ অন্তিম পর্যায়ে রয়েছে, আর সামান্য হলেই রং করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারবাবু এবং ম্যাডাম দুজনেই অতি ব্যস্ততায় এই রং করার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছেন। অনেক রাত অবধি জেগে তারা কাজ করেন। আর মাত্র 2-1 দিন বাকি আছে, তার মধ্যে শেষ করতে হবে। তারপর সাজ পরানো বাকি আছে, সেইগুলো তাদের করতে হবে সেই কাজ। আমার মনে হচ্ছে হয়তো ওনারা আর 1-2 দিনের মধ্যেই সম্পূর্ণ করে ফেলবেন। সেটাও আমরা দেখাবো যতটা সম্ভব হয়। ডাক্তারবাবুর সুযোগ্যা সহধর্মিণী ম্যাডাম যেমন তাঁর কাজে সহায়তা করেন, সেই সঙ্গে তিনি তার অলোক সুন্দর কণ্ঠমাধুর্যের দ্বারা কখনো পরিবেশ করে তোলেন সুমনোহর। আর রবীন্দ্রনাথই তাঁর প্রেরণা। আপনারা তাঁর কণ্ঠমাধুর্যে বিমুগ্ধ না হয়ে পারবেন না, তা নিশ্চিতভাবেই বলতে পারি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করে অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করে অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। যাচ্ছি হে তোমার পরম শান্তি, পরাণে তোমার পরম কান্তে, যাচ্ছি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ্ম তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। অপূর্ব অপূর্ব, আর মুগ্ধতার কোনো ভাষা নেই। তো অপূর্ব একটা গান তিনি আমাদের উপহার দিলেন।
ডাক্তারবাবুর এতদিনের কঠোর পরিশ্রম ও সাধনা এইক্ষণে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব শিল্প সুষমার প্রকাশ, কি অপূর্ব শৈল্পিক প্রকাশ। আমরা আপনাদের এতদিন ধরে দেখিয়েছি কত পর্যায় অতিক্রম করতে হয় এমন এক অপরূপ সুন্দর শৈল্পিক উপস্থাপনার জন্য। আপনারা যারা দেবীর এই সাজসজ্জা বিশিষ্ট সম্পূর্ণ রূপ দর্শন করে বিমুগ্ধ হচ্ছেন, তাঁরা হয়তো সকলে কল্পনাও করতে পারেন না কি ধৈর্য, নিষ্ঠা, অধ্যবসায়, পরিশ্রমের ফল আপনাদের সম্মুখে উপস্থাপিত। পূজার 4 দিন কেমন আনন্দমুখরতায় অতিবাহিত হয় তা ম্যাডামই আমাদের জানালেন। বলুন যে এই পুজোর দিনগুলো মোটামুটি আপনাদের কিরম ভাবে কাটে? একটা ব্যস্ততা, আনন্দ সব মিলিয়ে আনন্দ, একটু যদি ব্যস্ততা। এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন। পুজো তো হয়ই আমাদের, মানে সে তো পুজো হয়েছেই, তারপরে মায়ের সাজসজ্জা সবকিছু সেগুলো তো করাই হয়। আহ, বাড়িতে প্রচুর মানুষের সমাগম হয়, আত্মীয় স্বজন তো আছেনই, প্লাস অনেক বন্ধু বান্ধব, পূর্ব পরিচিত, অনেকে নতুন মানুষ শুনে শুনে চলে আসেন। আহ, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, হইচই, মায়ের আরাধনা, মানে মানে কোথা থেকে যে সকাল থেকে রাত কেটে যায় করতে করতে, যে কোথায় দশমী চলে এলো বোঝা যায় না। এরপর আসবে বিসর্জনের দিন, যদিও তা কয়েকদিন পর, কিন্তু বিদায় বেলার বিষণ্ণতা তো মনের মধ্যে অগোচরে রয়েই যায়। কিন্তু এখন সে কথা বিস্মৃত হয়ে আমরা দেবীর আরাধনায় বিমগ্ন হই। এখন আমাদের মনে পড়ছে যে ডাক্তারবাবু আমাদেরকে বলেছিলেন কোনো কিছুই সহজ নয়। যখন আমাদের সম্মুখে কোনো কিছু পূর্ণতা প্রাপ্ত হয়ে উপস্থাপিত হয়, তখন তা সহজ মনে হলেও বাস্তবে কোনো কিছুই সহজে হয়ে থাকে কি? কত কঠোর পরিশ্রমে সাফল্য আসে তা কি জানি? আচ্ছা, তার আপনারা দেখতে পাচ্ছেন যে মূর্তিসজ্জা শুরু হওয়ার আগে তার রং করে তার অন্তিম পর্যায়ে উপস্থিত হয়েছে। তো আপনারা ডাক্তারবাবুর অনেক গুণাবলী দেখলেন, কিন্তু আপনারা আরও একটা বিষয় জেনে রাখুন যে ডাক্তারবাবু অসম্ভব ভালো আবৃত্তি করতে পারে। তো ডাক্তারবাবু, আপনি একটা আবৃত্তি করে যদি আপনাদের শোনাতে পারেন আমাদেরকে, খুব ভালো হয়। এই অসম্ভব ভালো কথাটা নয়, আমি চেষ্টা করি মাত্র, ঠিক আছে, বা সবসময় তো প্র্যাকটিস করা হয়ে ওঠে না, তো যতক্ষণ সময় পাই অবসর সময়ে প্র্যাকটিস করার চেষ্টা করি। এবং সেটা যদি কিছু বলেন, অনুপ্রেরণাটা কিন্তু যিনি করেন আর কি, তিনি খুব ভালো গান গান আর কি, তার কাছ থেকে অনুপ্রাণিত হয়েই আবৃত্তিগুলো শেখার চেষ্টা করি। আচ্ছা, তিনি হচ্ছেন আর কেউ নয়, আমার অর্ধাঙ্গিনী। তিনি আমাকে উৎসাহিত করেন আবৃত্তি করার জন্য। আচ্ছা, অবসর সময় গাড়িতে যখন বাড়ি হসপিটালে যাই, কলেজে যাই, যাওয়ার পথে আবৃত্তিগুলো প্র্যাকটিস করার চেষ্টা করি। আহ, সেই সেই হিসেবেই আহ, এই আবৃত্তিটা শেখা, আমি শিখিও। আচ্ছা, আহ, সেখান থেকে তখন একটু আধটু আধটু প্র্যাকটিস করি। ব্যাস, এতটুকুই আর কি। নির্মলেন্দু গুণের, নিশ্চয়ই। হ্যাঁ, কিছুই সহজ নয়, ঠিক আছে। আমরা তো অনেক কিছুই সবসময় ভাবি যে এটা হয়তো সহজ, এটা সহজ, কিন্তু আলটিমেটলি যে কিছুই সহজ নয়। প্রত্যেকটা জিনিসের জন্য কাজের মধ্যেই কিন্তু একটা কঠিন বাস্তবতা আছে। সেই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই যদি আমরা কাজগুলো করি,
তাহলে হয়তো জীবনটা আরো সরলীকরণ হয়ে যাবে। কারণ অনেক সময় আমাদের বেসিক্যালি দ্য ফেলিয়ার ইজ এ পার্ট অফ লাইফ, অ্যান্ড ফেলিয়ার ইজ অলসো দ্য পার্ট অফ সাকসেস অলসো। ঠিক আছে, সেইখানে এই কবিতাটা কিন্তু খুব আমার কাছে খুব জাস্টিফাইড লাগে। সেই জন্য আমি এটা বলতে যদি আপনারা বলেন তো আমি বলতে পারি আর কি। অবশ্যই, আমি অবশ্যই। আনন্দ সহজ নহে কবিতা, কিছুই সহজ নয় কবিতাটা হচ্ছে নির্মলেন্দু গুণের কবিতা। আহ সেই কবিতাটা আমি পড়ছি। আনন্দ সহজ নহে, বেদনা সহজ নহে, বিরহ সহজ নহে, মিলন সহজ নহে। কি তবে সহজ? কিছুই সহজ নয় যদি। নদী কি সহজ, নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনের বঞ্চনার মুখ তবু কি সহজ? প্রহরে প্রহরে জাগিয়ে দেখি নিত্য কঠিনের মুখ জলে চারিপাশে। কেহ দূরে যায়, কেহ ভালোবাসে, কেহ করে ঘৃণা, কেহ কাছে আসে। ভালোবাসা কি সহজ, নাকি ঘৃণা? মরণ সহজ কিনা আমরা জানি না। হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি। হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। যখন সহজে কিছু পাই, ভাবি সহজ ছিল পাওয়া। যখন হারাই, তখন ভাবি হায়, এত সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপর দূরে বসে যখন সহজের সাথে কঠিনের মিশাই, তখন দেখি শুধু জীবন বিষাই নীল নৈসর্গের বিষে। বিষ কি সহজ, নাকি আনন্দ অমৃত? সহজ আনন্দ ছিল কিসে মনেও পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে। বুঝতে পারি না ঋণ, সহজ ছিল না রাত্রি, সহজ ছিল না কোনোদিন। নমস্কার। আপনারা দেখুন ডাক্তারবাবু এত কাজ করে সেই কাজের মধ্যে এত অসম্ভব সুন্দর একটা শিল্পকর্ম আমাদেরকে উপহার দিচ্ছেন, সেই সঙ্গে একটা অসম্ভব সুন্দর কবিতা উপহার দিলেন। কত সহজ করে কথাটা বললেন, যদিও কোনো কিছুই সহজ নয়, কিন্তু ইনি অত্যন্ত সহজ করে কাজগুলো করে দেখাচ্ছেন, নিজের নিজের কাজ এবং সেই সঙ্গে এত সুন্দর সুন্দর কাজ। যাই হোক, আপনারা সবাই আশা করি এই পুজো দেখতে আসবেন। আপনারা এসে দেখবেন কি সুন্দর কাজ করেছেন ডাক্তারবাবু। একটা এত সুন্দর মূর্তি, এবং এটা যখন সম্পূর্ণ হবে তখন কত সুন্দর দেখতে লাগবে। এখনই আপনারা দেখছেন যে মূর্তির দিকে তাকিয়ে আমরা চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর তার হাতের কাজ। তো যখন এটা সাজসজ্জা সম্পূর্ণ হয়ে যাবে কেমন সুন্দর দেখতে লাগবে। তো আপনারা সবাই অবশ্যই আসবেন, এসে হ্যাঁ, দর্শন করবেন এই প্রতিমা, মূর্তি, পূজা সবকিছু। সবাইকে ইনভাইটেশন রইলো নবমীর দিন। নবমীর দিন অবশ্যই আসবেন, বাড়িতে ভোগ হয় এবং প্রসাদ হয়। ঠিক আছে, আমরা সবাই একসঙ্গে বসে এই প্রতিমার ভোগ প্রসাদ গ্রহণ করব। নিশ্চয়ই। নমস্কার। আপনাদের কাছে আমরা আবারও ফিরে আসব এমনই কোনো এক গুণী মানুষের সঙ্গে, এমনই কোনো এক আলাপচারিতার মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।